তুমি হয়তো আমার কাছে সুযোগ দিছো, আমার কথাটা একটু শেষ করতে দাও, আমার কথাটা একটু শেষ করতে দাও, আমার কথাটা তো শুনবা। না সরি। 2023 সালের 20 ডিসেম্বর আমার এলাকা হচ্ছে, আমি যে মাঠে খেলাধুলা করি সেখানে আমি তাকে প্রথম দেখি। তো প্রথম দেখে আমার তাকে ভালো লাগে। তারপরের দিন আমি সেই মেয়ের আম্মুর কাছে যাই, গিয়ে হচ্ছে বিয়ের জন্য প্রস্তাব ডিরেক্ট। হ্যাঁ, এরপর হচ্ছে ওই মেয়ের আম্মু বলে যে ওর আব্বার সাথে কথা বলে জানাবে। ওর আব্বা অনুমতি দেয়নি। আমি একদিন হচ্ছে ওর আম্মুকে সন্ধ্যার সময় ফোন দিই, ওর আম্মু নামাজে থাকা অবস্থায় ও ফোন ধরছে। তো ওদিন হচ্ছে ওর সাথে আমার প্রথম ফোনে কথা বলা। এরপর আস্তে আস্তে একদিন আমাকে হঠাৎ মেসেজ দেয় যে কেমন আছেন। আমি অনেক কথাবার্তা বললাম, খুব খুশি। আস্তে আস্তে আমাদের এই কথার ধাপটা আরো গভীর হইলো। এইভাবে আমাদের কন্টিনিউয়াস দিনের পর দিন প্রায় হচ্ছে 1 বছরের মতন সম্পর্ক। আমি অনেক বুঝাইছি তুমি আসো আমার পরিবার নিয়ে, পরবর্তীতে আমরা যাবো, মাইনা নিবেই পরিবার। তো ও মানে নাই। তো একদিন হচ্ছে ওর আম্মার সাথে আমার সাথে কথা কাটাকাটি হয়। মানুষ আর কি আমার নামে একটু বদনাম ছড়াইছিল। ওর আম্মার সাথে কথা কাটাকাটি কারণ আমাকে 2 মাস কন্টাক্ট অফার ছিল। 2 মাস পর হচ্ছে ও আমাকে হঠাৎ করে ফোন দিয়ে বলতেছে যে তুমি আমাকে এসে নিয়ে যাও। পরে আমি তার কথা মতন যাই। তো যাওয়ার পর আমার সাথে চলে আসলো 1 কাপড়ে। পরে কাজী অফিসে গিয়ে হচ্ছে আমরা বিবাহ করি। এরপর হচ্ছে আমরা সুন্দরভাবে সংসার করতেছিলাম। বউকে বিয়ে করে বাসায় নিয়ে চলে গেছি। 2 মাসে কি 2.5 মাসের মতন আমার স্ত্রী আমার শ্বশুর বাসার কারোর সাথে কন্টাক্ট করে নাই। নিজ থেকে তারও একটা ক্ষোভ ছিল, তা আমি নিজ থেকে তাকে কথা বলার চেষ্টা করে দিলাম। যাই হোক, ওরা তার পরবর্তীতে মেনে নেয়। এর পরবর্তীতে আমার আব্বা আম্মার সাথে অনেক ভালো সম্পর্ক। সে আসে যায়, সে খাবার দেয় আমাদের বাসায়। কিন্তু আমি কখনো শ্বশুর শাশুড়ির সাথে কথা বলতাম না, আমার বাসায় গেলেও কথা বলতাম না, দেখো না দেখার ভান ধরতাম। তো প্রায় 7 মাসের মাথায় একটা ঘটনা ঘটে। আমি ওকে নিয়ে আসিনি, একটা বেজার লাগে। আমার আব্বাকে আমি পাঠাইতাম আমার ওয়াইফকে নিয়ে আসার জন্য, দিয়েও আসতো নিয়েও আসতো। আপনি ওই বাসার মধ্যে কম যাইতেন? হ্যাঁ, আমি কমই যেতাম, যার কারণে আমার শাশুড়ি একটা মন্তব্য করে বসে। ওই কথা বলার পর আমি সরাসরি আমার শ্বশুর বাসায় চলে যাই এবং আমার শ্বশুর বাসায় গিয়ে আমার শাশুড়িকে সরাসরি জিজ্ঞেস করি যে আপনি এই কথাটা কেন বললেন, এবং বলি যে আপনি সাহস পেলেন কিভাবে। পরে আমার শ্বশুরও বলে তুমি আমাকে চিনো কিনা। আমি আপনাকে চিনি, আমার কি লাভ। তো এই এক পর্যায়ে একটা বড় ধরনের সিনক্রেট ওইখানে হয়ে যায়, গ্যাঞ্জাম হয়ে যায়। মারামারি করেছিলেন? না, কোনো হাতাহাতি হয় নাই। ওই সময় আমার স্ত্রীকে পাশে আটকা রেখে বলে যে ও তো নাই, ও চলে গেছে। পরে জানাজানিতে প্রায় 20-15 জন ফ্রেন্ড চলে আসে। কেন ফ্রেন্ড আসে? ভাবছে কিছু হয়েছে হয়তো বা। আমি অনেক কিছু করি, যেহেতু ওর আব্বার সাথে একটা সিনক্রেট করছি বা বেয়াদবি করছি। তারপর আমি ওর আব্বার কাছে ক্ষমা চাই। তোমার হাতে তো তোমার বউকে দিব না, তোমার বাবা মার হাতে দিব। তো আমার বাবা মাকে বললাম, যাই হোক আমার বাবা মাকে নিয়ে গেলাম, আব্বা আম্মার হাতে আমার ওয়াইফকে তুলে দেয়। পরবর্তীতে বউকে নিয়ে বাসায় উঠলেন? না, বাসার উঠি নিয়ে ভাইয়া, পরে আমি আলাদা সংসার করি। তারপর হইতেছে ভাইয়া, আমি সংসারে 4 মাস বেকার ছিলাম যখন আমি আলাদা সংসার নেই। তারপর আমি আবার জবে জয়েন করি। জয়েন করার পর ভালোভাবে যেতেছে ভাইয়া। এবার হচ্ছে ভাইয়া এই রমজান মাসে আমি স্যালারি হচ্ছে পাইছি। তো আমার ওয়াইফের জন্য আমি একটা বিড়াল অর্ডার দিই, পার্সিয়ান, 17,500 টাকা দাম। তো এই টাকাটা আমি আগে অগ্রিম পে করে রাখি, যে বিবাহ বার্ষিকী সেপ্টেম্বরের 2 তারিখে আমি ওরা দিব, যে একটা ঈদ না তো মাটি দিলাম। তো আমি ঈদের মধ্যে ভাইয়া 1 কেজি যে চিনি কিনবো এটাও কিনিনি। তোর বাপে 2 তারিখে ফোন দেয়, বলে যে নিয়ে যাবে। ওর আব্বু খালতো বোনের জামাই চলে আসতো। যে পরিবেশ আমার শ্বশুর শাশুড়ি উঠছে আমার ঘরে, যে পরিস্থিতি গেছে, ভাবছে তার মেয়ে সুখে নাই। আমি দেখলাম যে আমার শ্বশুর ঘরের ওর যত জামা কাপড় আছে ভাইয়া সব ব্যাগে ভরতেছে। যে বললাম বেড়াইতে। আমি পরে জিজ্ঞাসা করলাম আমার ওয়াইফ যে কয়দিনের জন্য যাইতেছো। ওর বোন উঠে বলে তোমার বইলে যাবে কয়দিনের জন্য যাইতেছে। তখন আমার মনে একটা ডাউট লাগছে যে এবার একটা কিছু হইতে যেতেছে। পরে আমি বের হইলাম, বের হয়ে 2টা ফ্রেন্ডরা ডাক দিলাম। পরে ঢুকে বললাম যে না, ও যাবে না। পরে আমার শ্বশুর উঠে বলে যে 999 ফোন দাও। তো তখন আমি রাগের মাথায় বললাম যে আপনি কে? আপনাকে আমি চিনি না, আমার ওয়াইফ যাবে না যাবে আমি বুঝবো, আপনি কে? বের হন। আমি এভাবে খারাপ ব্যবহার করি। তো বিকাল আসর নামাজের পরই আমার শাশুড়ি চলে আসছে। ফেরত যাওয়ার পর আবার চলে আসছে। আসার পর হচ্ছে গেট লক খুলে দেখি পুলিশ এবং আমার শাশুড়ি। পরে বলতেছে যে 10-12 দিন পর যোগাযোগ করতে আমার শ্বশুর বাসায়। পরে নিয়ে গেল ভাই। নিয়ে যাওয়ার পর ওর সাথে যোগাযোগ করতেছে, যে ঢুকে দেখি ভাই আমাকে ব্লক দিয়ে দিছে, সব জায়গা থেকে ব্লক। ওই 3 তারিখে গিয়েই পরে এক পর্যায়ে ওর ফ্যামিলির এক রিলেটিভের থেকে শুনতে পেলাম আমাকে ডিভোর্স দিছে। তো ডিভোর্স দেওয়ার পর আমি কোনো কাগজপত্র পাইনি। কবের ঘটনা? এই যে ভাইয়া 18 তারিখের ঘটনা। পরে আমি অনেকভাবে কল দেওয়ার চেষ্টা করছি, মানে আমি অনেকভাবে ট্রাই করছি, এবং ভাই বলি আমি অনেকের হাত পাও ধরতেছি শুধু আমার ওয়াইফকে ফিরে পাওয়ার জন্য। আমি লাভগুরু স্টুডিও থেকে বলছি, আপনি কি তার সাথে সংসার করতে চান? না, ও যে নেশা করে এটা আমি জানি না কিছু। ও যে নেশাগ্রস্ত, ও কুলা সার্ভিসে কাজ করে। কুলা সার্ভিসের কাজ হচ্ছে সকাল থেকে বিকাল পর্যন্ত। রাত 1টা বাজে, 2টা বাজে,
একদিন রোজার মাসে ও 30 সময় আসছে, এরকমও দিন আছে। আর আপনার 8টা বাজে ঘুম থেকে বের হয়ে রাত তো ফজরের সময়, প্রতিদিনই রোজার মাস পুরাটাই। কে খায় না এরা গ্যারান্টি কি? প্রত্যেক দিন তো আমি যেতাম না ভাইয়া, এটা তো ভুল কথা। আচ্ছা আদনান, আপনি নেশাগ্রস্ত? যদি আমার হচ্ছে টেস্ট করার পর যদি এইসব জিনিস না পাওয়া যায়, আমি যদি আজকে বলেন আমি আজকে টেস্ট আপনি বিয়ে চলাকালীন সময় কত মাস বেকার ছিলেন? 4 মাস। ওখানে টাইমে কিন্তু কাজ বের করতে পারতো, কিন্তু ইচ্ছা করা বের করে না, ইচ্ছা করা যায় নাই কোথাও কাজের জন্য। এমন দিন আছে যে সারাদিন খাই নাই, রাত্রে যায় খাইছি। এমন না যে ভাই আমি খাইছি আমি ওকে খাওয়াই না। আপনি একটা জলজান্ত পুরুষ, হাত পা আল্লাহর রহমতে সবই আছে। আপনি আলাদা বাসা ভাড়া নিয়ে বউকে নিয়ে বেকার অবস্থায় ঘরে করুণ অবস্থায় দিন কাটিয়েছেন কেন? এটার কারণ কি? আপনি জায়গা জায়গায় এরকম রুম ভাড়া নিয়ে বাসা ভাড়া বাকি রাখতেন, পরবর্তীতে আপনার শাশুড়ির কাছ থেকে বাসা ভাড়া নিয়ে আপনি পরিশোধ করেছেন, এরকম ঘটনা কি সত্য? একবার আমার শাশুড়ি হচ্ছে 7,000 টাকা দিছে, তারপর আমি নিতে চাই না, আমার ওয়াইফ হচ্ছে ফোন দিয়ে আনাইছে। এরপর নিজে আমাদের বাসায় আসছে, আমরা ফোন করাইছি আপনি কোনোর জন্য আমি আমার বাসায় আসছিলাম, আপনি কখনো বাধা দিতে পারবেন না। সেই স্ট্যান্ড আমার কাছে এখনো আছে, আমি চাইলে বোঝার প্রমাণ দিতে পারি। ও যেন নেক্সট টাইম আমার ফ্যামিলির কাছে, আমার ফ্যামিলির কারোর কাছে ফোন ধরে ডিস্টার্ব যেন না করে, আর আমার কাছে যেন না জিজ্ঞাসা করে। সে তো আপনার সংসার করবে না, তার এই অধিকার আছে আপনার সংসার না করার জন্য। আপনি কয়েকবার আপনার নিজের মুখে শোনা গল্পতে আমাদের কাছে মনে হয়েছে 3 থেকে 4 বার আপনি তার বাবা মা আত্মীয় স্বজনের সাথে অনেক রাফ বিহেভ করেছেন, মানে মার মুখে আচরণ করেছেন, মারেননি কিন্তু মার মুখে আচরণ করেছেন। তো এই জিনিসগুলো আপনার অনেক ভুল ছিল। এখন সিদ্ধান্ত নিয়েছে, 1 মাস হলো আপনাকে আবার নতুন করে ডিভোর্স দিয়েছে। এই ব্যাপারটা নিয়ে আমরা কোনো মন্তব্য করতে চাই না, কারণ একটা সংসার ঠিক মতো না চললে সেখানে প্রত্যেকটা মানুষেরই অধিকার আছে, সেখান থেকে সে পৃথক হয়ে যাবে। সে ধর্মীয় মোতাবেক বা আইন মোতাবেক সে পৃথক হয়ে যাওয়ার অধিকার রাখে। শেষ মুহূর্তে কথা ছিল, হ্যাঁ বলুন। বেশি কিছু কম না, আমি তোমার কাছে প্রথমে ক্ষমা চাই, আমি তোমার বহুত কষ্ট দিয়ে ফেলছি। এটা আসলে আমি নিজে থেকেই উপলব্ধি করতে পারতেছি যে আসলে আমি তোমার কতটা কষ্ট দিছি। তুমি হয়তো বা আমার কাছে সুযোগ দিছো, আমার কথাটা একটু শেষ করতে দাও, আমার কথাটা একটু শেষ করতে দাও, আমার কথাটা তো শুনবা। না সরি, আমাদের এখানে এই মুহূর্তে কিছুই করার নাই, কারণ ইচ্ছা সে কথা বলবে না। ভাই আমি আমার বউরে ছাড়া এক মুহূর্ত থাকতে পারি না ভাই। আমি ঠিক আছে, আমি কষ্ট দিছি ভাই, আমি কষ্ট দিছি ভাই, ওরে ভাই আমি কান্না করি ভাই, এটা বলে আমার নাটক ভাই, চোখের পানি কোনোদিন নাটক হয়। তুমি ফিরে আসো, আমি তোমার কাছে আর কিছু জানি না, তুমি যেভাবে করবে আমি ওইভাবে, আর জীবনে ভুল করুম না, 2 পরিবার এক লগে থাকুম।